গুড মর্নিং, ওয়েলকাম অরিজিৎ অফিসিয়াল ব্লগে। আর আজকে আমি চলে এসেছি জেসির অফিসে। জেসি কি সেটাই এই আড্ডাটার মাধ্যমে জানতে পারবো। আর জেসি জয়ন্ত চৌধুরী ফিনান্স কর্নার, তাই তো? জয়ন্ত ফিনান্স কর্নার আমার একটা ওই ইউনিটের পার্ট। আচ্ছা, ওখানে আমরা বিভিন্ন সলিউশন প্রোভাইড করি অ্যাজ আ মিউচুয়াল ফান্ড অ্যাডভাইজার, অ্যাজ আ ইন্স্যুরেন্স অ্যাডভাইজার। কারোর একদিনের জন্য টাকা প্রয়োজন, সেখানে টাকা কোথায় পার্ক করবে সেটার সলিউশন থেকে শুরু করে কারোর 5 বছর 10 বছর টাইম হরাইজনে কিছু ইনভেস্টমেন্ট করতে চায়, তার একটা লং টার্ম গোল রয়েছে, সেরকমই আর কি। লং টার্ম গোল, শর্ট টার্ম গোল এবং ওয়েলথ প্রোটেকশন, যেটা থ্রু ইন্স্যুরেন্স। কোনো কারণে কেউ অসুস্থ হয়ে পড়লো, তখন হেলথ ইন্স্যুরেন্স বা মেডিক্লেম। কারণ অ্যাক্সিডেন্টাল কিছু হলো, হয়তো 1-1.5 মাস বেড রেস্ট ডক্টর বললো, তাহলে সেক্ষেত্রে যে ধরনের সাপোর্টগুলো পাওয়া যায় ওই সলিউশন আমরা দিয়ে থাকি। এইটার জন্যই জেসির ব্র্যান্ড এবং জেসি জয়ন্ত ফিনান্স কর্নার স্টার্টআপ ব্রিলিয়ান্স 2025 এর প্ল্যাটফর্মে আসছে। এবং এরা এই প্রথম বছরে, আমি যেহেতু জানেন সবাই যে আমার যা যা কাজ হয়, এই স্টার্টআপ ব্রিলিয়ান্স অ্যাওয়ার্ডটা এই বছর আমি শুরু করছি। এবং জেসি জয়ন্ত ফিনান্স কর্নার, তার ব্র্যান্ড ওয়ান অফ দ্য অ্যাওয়ার্ডই 2025 এর স্টার্টআপ ব্রিলিয়ান্স অ্যাওয়ার্ডে। এবার আরও আড্ডাটা হবে জেসির সাথে এবং জানবো ওর কাজ, ওর লড়াই, ওর স্বপ্ন। এবং আমি চেষ্টা করছি আমার ছোট্ট প্ল্যাটফর্মের মাধ্যমে ওর পাশে থেকে ওর এই লড়াইটাকে যদি একটু সাপোর্ট করা যায়, আরেকটু পথ এগিয়ে দেওয়া যায়। একটা সার্টিফিকেট, একটা অ্যাওয়ার্ড হয়তো লাইফস্টাইল চেঞ্জ করতে পারে না, কিন্তু একটা মেন্টাল একটা গ্রোথ, একটা ব্র্যান্ড প্রমোশন, আর একটা ব্র্যান্ড ভ্যালুয়েশন, ফেস ভ্যালুয়েশন, যেটা গ্রোথ দরকার পড়ে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে, যেটা আমরা অনেক সময় এড়িয়ে যাই বা ভাবি ওটা দরকার কি আছে, ওটা তো লাগবে না। কিন্তু ফেস ভ্যালু ইজ ইকুইভ্যালেন্ট টু ব্র্যান্ড ভ্যালু। ব্র্যান্ড ভ্যালুটাও যতটা ইম্পর্টেন্ট পার্ট, ফেস ভ্যালুটাও ততটাই ইম্পর্টেন্ট পার্ট। তার মানে ওর যে ব্র্যান্ডটা এই বছর স্টার্টআপ ব্রিলিয়ান্স অ্যাওয়ার্ড পাচ্ছে, এবং সেই ব্র্যান্ডটার পেছনের মানুষটাকেও মানুষের জানা দরকার। তো সেইটার জন্য এই ব্লগ আর এই আড্ডা। জেসি, জয়ন্ত, একটু তোমার যদি ইন্ট্রোডাকশন সবাইকে দাও। আচ্ছা, নমস্কার, আমি জয়ন্ত চৌধুরী, নামটা তো আপনারা জেনেই গেছেন। আর যদি বলেন এই প্রফেশনে কিভাবে, অ্যাকচুয়ালি আমার বাবা, উনি টিচার ছিলেন, মানে উনি এখনো টিচিং এর সঙ্গে ইনডাইরেক্টলি যুক্ত। এবং উনি প্রথম বীমা ব্যবসার ব্যাপারটাই ওনার থেকে জানতে পারি। ওনার বেশ কিছু স্টুডেন্টরা যারা আছে, তারা প্রতিষ্ঠিত হওয়ার পর বাবার কাছে সাজেশন নিতে আসতো যে কি করা যায়, ইনকাম তো করছি। তখন বাবাকে একজন বলে যে আপনার কাছে তো এত লোক পরামর্শ নিতে আসে, আপনি একটা যখন সরকারি চাকরি করেন না, তাহলে আপনি একটা বীমার কোড নিয়ে রাখুন বা পোস্ট অফিসের কোড নিয়ে ব্যবসা তো করতে পারেন, আপনি তো আইডিয়া সাজেশন শেয়ার করছেন। তো আমার মানে জীবন বীমা যে এই জিনিসটা, এটা আমার পরিবারের অনেকে এর সঙ্গে ইনভলভ ছিল। আমার ঠাকুমার একটি বীমার কোড ছিল, যখন ভারতবর্ষ ন্যাশনালাইজড হয়ে যাওয়ার পর 1956 সালে LIC অফ ইন্ডিয়া তৈরি হয়। তখন আমার ঠাকুমার এক কাকা ওখানে অ্যাজ আ অফিসার চাকরি করতেন। আমার ঠাকুমার সেই সময় কলেজে পড়তেন, যখন RBC কলেজে, তখন ঠাকুমাকে একটি বীমার কোড দেয়। তো আমাদের বাড়িতে এই বীমা ব্যবসা সম্বন্ধে আমি ইনডাইরেক্টলি অনেক কিছু, মানে তুমি ছোট থেকে এগুলো শুনেছো, মানে কানে এইটা একটা কিন্তু খুব অদ্ভুত জিনিস, যেটা জয়ন্তর সাথে আড্ডা মেরে আলাপ করে জানতাম না। আমাদের মানে ফ্যামিলিতে সচরাচর বাবা মা কি চান, ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, একটা অদ্ভুত স্টেবল লাইফস্টাইল, একটা ফিক্স, মানে এই যে ক্যাটাগরির থেকে ভেঙে কিছু করা জীবনে, এন্টারপ্রেনারশিপ বা স্টার্টআপ একটা নিজস্ব খোলা, এই ভিশনটা তোমার কি কখনো মনে হয়নি যে আমি ওই ইঞ্জিনিয়ার, ডাক্তার, ওই তথাকথিত যে ব্যারিয়ার গুলো থাকে, মানে যে ব্লক গুলো থাকে, সবাই ওখানেই পুশ করে, ওটার থেকে বেরিয়ে কিছু করব, মানে এইটাকে একটা রিস্ক মনে হয়েছিল না একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন মনে হয়েছিল? রিস্ক, মেন্টাল স্যাটিসফ্যাকশন দুটোই মনে হয়েছে, সত্যি কথা বলতে। কারণ আমি প্রথমেই চাইনি যে এইভাবে কাজ শুরু করব। কারণ যখন মাধ্যমিক পরীক্ষা দিলাম, পাস হলো, মোটামুটি ভালো রেজাল্ট ছিল, সবাই বললো সায়েন্স নিয়ে তো ভর্তি হতেই হবে, সায়েন্স নিয়ে ভর্তি হলাম। কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি এই সাবজেক্টগুলোর প্র্যাকটিক্যাল যে ক্লাসগুলো হতো, সেগুলো সন্ধ্যে অবধি হতো। আমার ফিজিক্স, কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল ক্লাসগুলো খুব একটা সেই সময় ভালো লাগেনি। তো আমি ভাবলাম যে এরপর তাহলে ফিজিক্স, কেমিস্ট্রি দুটোকে সরিয়ে দিয়ে কিছু কি পড়াশোনা করা যায়। ম্যাথসটা আমার ভালো লাগতো।
তো দেখলাম যে হ্যাঁ ইকোনমিক্স অনার্স নেওয়া যায় পাশে ম্যাথামেটিক্স এবং স্ট্যাটিস্টিক্স নিয়ে। তো আমার সাবজেক্ট মানে পড়াশোনার মধ্যে থেকে কলেজ লাইফে ফিজিক্স কেমিস্ট্রি বাদ হয়ে গেল। ওখানে গিয়ে আমি প্রথম শুনলাম মানি মার্কেট কি হয়, আরবিআই গাইডলাইন কি হয়, রেপো রেট, ব্যাংক রেট, ইন্টারেস্ট রেট, ইনফ্লেশন কি। আমি দেখলাম জিনিসগুলো বেশ ভালো, মানে একটা লোকের আজকের দিনে সংসার খরচ 100 টাকা, 5 বছর পরে সেটা 100 টাকা থাকবে না যদি সেম লাইফস্টাইল থাকে। এখানে ইনফ্লেশন এসে যাচ্ছে, যাকে মুদ্রাস্ফীতি বলা হয়। তো এগুলো জানার পর আমি দেখলাম যে এবার যখন কমপ্লিট হলো কি করা যায়, তখন আমি MBA করতে ভর্তি হলাম বর্ধমান ইউনিভার্সিটি। আমার সাবজেক্ট ছিল ইন্স্যুরেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট। এবার ফার্স্ট আমার আরও স্পেসিফাই হয়ে গেল মানে পড়াশোনাটাই, যে ইন্স্যুরেন্স আর রিস্ক ম্যানেজমেন্ট বলতে ফিনান্সিয়াল রিস্ক। তো এটা নিয়ে আমি MBA কমপ্লিট করি। তারপরে আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানি, সেটা হেলথ ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি, ওখানে অ্যাজ আ ম্যানেজার জয়েন করি। আমার কাজ ছিল এজেন্ট যারা থাকবে তাদেরকে ট্রেন করানো, কিছু নতুন এজেন্টকে এনে পাস করানো, একটা পরীক্ষা থাকে IRDAI এর, তো ওই পরীক্ষায় পাস করানো, তাদেরকে বিজনেসে হেল্প করা, কি প্রবলেম হচ্ছে দরকার পড়লে জয়েন্ট কলে যাওয়া। তো সেই ক্ষেত্রে আমি যখন কাজ শুরু করলাম তখন ফার্স্ট একটা মানে অফিসিয়াল এনভায়রনমেন্ট, তাতে কি কি প্রসেসে কাজ হয় এগুলো জানতে পারলাম। তারপর আমি ভাবছিলাম যে এই কাজটাকে কোনোভাবে কি চেঞ্জ করা যায়, কারণ এই গতানুগতিক এই কাজ, এইভাবে প্রমোশন নিতে হবে, এই প্রোডাক্টগুলো কোম্পানির ভালো, এগুলোতে নজর দিন। আমার কোনোভাবে মনে হয়েছিল যে আমি তো একটা লোকের কাছে যাচ্ছি, যখন তার সঙ্গে কথা বলছি, তার একটা সলিউশন প্রোভাইড করছি, আরও 5টা জিনিস লাগে, আমি যাচ্ছি একটা জিনিস নিয়ে, মানে কমপ্লিট সলিউশন আমার থেকে হচ্ছে না, একটা পার্ট। তো ভাবলাম যে এটা তো একটা বড় ইন্ডাস্ট্রি, যে একটা লোকের ফিনান্সিয়াল প্ল্যানিং, আজকে যে ইনকাম করছে পুরোটাই তো আজকের জন্য নয়, কিছুটা ভবিষ্যৎ 2 বছরের সিকিউরিটি, হয়তো 2 বছর পর বাড়িটা রিপেয়ার করবে, এটাও তার একটা শর্ট টার্ম গোল। কেউ হয়তো 15 বছর পর ছেলেকে বিদেশ পাঠাবে, যে এখন প্রাইমারিতে পড়ছে, তো সেটাও একটা গোল। তো এইটা নিয়ে কাজ করলে কিরকম হয়। তারপরে যখন কোভিড আসে, সব চাকরি বাকরির বাজার একটু সমস্যা তৈরি হলো, তখন আমি ঠিক করলাম যে না ব্যাস অনেক হয়েছে, চাকরি আর করছি না। তো ভাবলাম আবার একটু পড়াশোনা করা যায়, যাতে এটাকে আরো ভালো করে জানা যেতে পারে। তো আমি দেখলাম ফিনান্সিয়াল প্ল্যানিং বোর্ড USA, ওদের একটা ডিগ্রি আছে সার্টিফাইড ফিনান্সিয়াল প্ল্যানার। এই আপনি হয়তো দেখতে পাবেন এখানে আমার সার্টিফিকেটটা রয়েছে, এটা হচ্ছে প্রথম, তারপরে অনেকবার রিনিউয়াল হয়েছে। তো ওইটার জন্য প্রিপারেশন নেওয়া শুরু করি আমি ডিউরিং কোভিড। আমাদের অনলাইনে ক্লাস হতো, স্যার মুম্বাইতে থাকতেন, উনি করাতেন। তো ওটা কমপ্লিট মানে ডিউরিং ওই ফেজ, লকডাউন ফেজে পড়াশোনাটা হয়। যখন সব ওপেন হলো, গিয়ে পরীক্ষা দিলাম, পাসও হলো। সেই মুহূর্তে ভারতবর্ষে CFP ছিল 2600 মতো। এর মধ্যে ম্যাক্সিমামই এজেন্ট বা অ্যাডভাইজার নয়, তারা ব্যাংকের VP, ব্যাংকের উচ্চপদস্থ ম্যানেজার, তারা এইটা করে থাকে। তো আজকের দিনে দাঁড়িয়ে মোটামুটি 3000 CFPs ইন্ডিয়াতে রয়েছে। তো আমি আনন্দিত, তাদের মধ্যে আমি একজন CFP। আমাদের প্রত্যেক বছর ওই US এর যে বোর্ড, ফিনান্সিয়াল প্ল্যানিং বোর্ড, ওখানে আমাদের রিনিউয়াল দিতে হয়, ডলারে পেমেন্ট হয়, ওটা দিয়ে আমরা করি। তো এতে কি হয়েছে, আমি অনেকটা জানতে পেরেছি যে একটা লোকের কিভাবে প্রপার প্ল্যানিং করা উচিত। যে কোম্পানি ডিরেক্টর, সে ট্যাক্স এই মুহূর্তে ইনকাম যদি বাড়িয়ে দেয়, তার স্যালারি বাড়ায়, তো ট্যাক্স এর আওতায় পড়বে, ইনকাম ট্যাক্সের আওতায়। তো ট্যাক্স ডিফারমেন্ট একটা সিস্টেম হয়, যে আমি অ্যাজ আ ডিরেক্টর কাজ করছি, 15 বছর পর আমি এখান থেকে সরে যাব, অফ হয়ে যাব, তখন আমার একটা রিটায়ারমেন্ট প্ল্যানিং, সেটা কোম্পানির এক্সপেন্স থেকে যাবে। কোম্পানির খাতায় টাকা আছে, ডিরেক্টর পার্সোনাল খাতায় নিতে পারছে না, তো এটা ডাইরেক্ট নিয়ে নেওয়া হচ্ছে। প্রাইভেট গভর্নমেন্ট দুটো সেক্টরে কি এগুলো? হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা আমি যেটা বলছি সেটা হচ্ছে ইন্স্যুরেন্সের থ্রুতে সলিউশন। এটা IRD এর গাইডলাইনে যে ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে, সরকার যেটা PSU কোম্পানি, LIC অফ ইন্ডিয়া, প্রাইভেট টাটা আছে, বাজাজ আছে, সিস্টেম সবার জন্য সমান। প্রোডাক্টের নাম আলাদা হতে পারে, বাট এটা একটা, এগুলো আমি জানতে পারি যে একটা লোকের ডিরেক্টর তিনি যখন নিজের পার্সোনাল প্ল্যানিং করছে, তো কোম্পানির যে খরচা আছে আর বাকি সব, যেমন রেন্ট, ওয়েজ, তো ওনার ইন্স্যুরেন্স প্রিমিয়ামটা উনি ওই খরচার খাতায় দেখাতে পারেন, আন্ডার সেকশন ইনকাম ট্যাক্স অ্যাক্ট 37/1। তো এইগুলো খুব একটা মানুষের জানা নয়, এবং এই খুব কম লোক এর উপরে কাজ করে। আচ্ছা, যেমন তো এই যে তুমি জিনিসটা করছো, তো তোমার তো মনে ধরো অনেক মানুষ আছে যারা এটা সম্বন্ধে নলেজেবল না, তুমি আজকে বলছো এই ব্লগটার মাধ্যমে কিছু মানুষের কাছে পৌঁছচ্ছে। সামাও এটার কি কোনো ইনস্টিটিউশন, কোনো অর্গানাইজেশন আছে কলকাতায় যারা মানুষকে এই বিষয়ে নলেজ করছে বা স্কিলড করার কোনো প্রসেস?
অ্যাজ সাচ সেরকম নেই, কিন্তু সেবি একটা ফান্ড নিজেদের খরচার মধ্যে রাখে, যেটাকে ইনভেস্টার অ্যাওয়ারনেস প্রোগ্রামের ক্ষেত্রে ব্যয় করে। তুমি এরকম করো? আমরা বিভিন্ন যেমন পুলিশ কমিশনারেট বিভিন্ন ব্যারাকপুর আছে, বিধাননগর, তাদের সিপি ডিসিপি ওনাদের সঙ্গে কথা বলে আমরা 150-200 মানুষকে অ্যাওয়ারনেস, একদম সেবির একটা নির্দিষ্ট টাকা থাকে এবং আমাদের থ্রুতেই ওটা ডিস্ট্রিবিউট হয়। তো আমরা বিভিন্ন কোম্পানি, বিভিন্ন ব্যবসায়ী সংগঠন, ইভেন এরকম হতে পারে কোনো একটা মহিলাদের একটা কমিউনিটি, কারণ মহিলারা অনেক বেশি সঞ্চয়ী, কিন্তু তাদের কাছে প্রপার ইনফরমেশন, প্রপার নলেজ নেই। কারণ 500 টাকা যখন নোটবন্দি হলো, মহিলাদের চালের ডাব্বা, বিছানার চাদরের তলা থেকে এমন সময় 500 টাকা নোটগুলো বেরিয়েছে যেগুলো পরিবর্তন হয়ে সব। তো এই ধরনের প্রপার তো বাড়িতে স্টোরে মানে স্টোর করে কোনো লাভ নেই, কিন্তু আমি যদি এটা মার্কেট প্লেসে যারা এখন তো ট্রেডিং অনেক ধরনের হয়ে গেছে, তো সঠিক নলেজটা হওয়ার। আচ্ছা জয়ন্ত, এইটা তুমি যে পার্টটা করছো, এই পার্টটার মধ্যে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে কথা বলা স্কিল, নিজের মার্কেটিং স্কিল, আর উইদাউট এনি ইগো মানুষের কাছে গিয়ে পৌঁছানোটা। মানে এইখানে অনেক সময় আমি দেখি যে মানুষ পাত্তা দেয় না, ও বাবা কি ঝামেলা, ফোন আসলে ছাড় ছাড়। এই যে তুমি হয়তো ওনার ভালো করার চেষ্টা করছো, কিন্তু উনি ভাবছেন আবার একটা ইনভেস্টমেন্ট, আবার একটা প্রেশার। এইটাকে তুমি কি করে ফেস করো? অ্যাকচুয়ালি আমি যেটা ভাবার চেষ্টা করি, সেটা কয়েনের একটা সাইড যদি হেড হয়, অপোজিটটা টেল। মানে ওনার কাছে এই ধরনের সমস্যায় উনি পড়েছেন যে হয়তো একটা ফোন কল, একটা ইন্স্যুরেন্সের নাম করে, একটা এসআইপির নাম করে লোক এসছে, সলিউশন দেয়নি, একটা প্রোডাক্ট চিপকে দিয়ে বেরিয়ে গেছে। তো আমি যদি কোনোভাবে ওনার মনে জায়গা করতে পারি যে না, এই ছেলেটি নলেজেবল, এই ছেলেটি যা করছে ভালো করছে, এটা যদি আমি তৈরি করতে পারি, ওই কাস্টমারটা সারা জীবনের জন্য আমার হয়ে গেল এবং সেই আমাকে আদার্স আরো অনেক। তুমি রিলেশন বিল্ডআপটা খুব জোর দিচ্ছ, মানে এটা একটা চেষ্টা। এবং আরেকটা খুব গুণ আছে যেটা মানে সামাও করে, মানে ও হয়তো অজান্তেই করে। কলকাতায় যদি 10টা কোথাও ইভেন্ট হয়, ও কিন্তু 8টাতে প্রেজেন্ট থাকে। মানে সেটা মানে অনেক সময় আমাদের মনে হবে যে কি রে পাগল নাকি, এই 8টা জায়গায় ঘুরে বেড়াচ্ছে সারাদিন, কোনো কাজ নেই। কিন্তু ওটা হচ্ছে ওর একটা স্কিল, ওটা হচ্ছে ওর ফিল্ড, যেখানে ও মানুষের সাথে নেটওয়ার্ক তৈরি করার চেষ্টা করে। 10টা জায়গায় থাকলেও 8টা জায়গাতেও প্রেজেন্ট থাকে, একটা ধৈর্য। এবং আমি আজকে এই ব্লগটার মাধ্যমে বলছি কারণ ওর সাথে আমার ফেসবুকের মাধ্যমে আলাপ, এবং পরবর্তীকালে আমাদের সম্পর্কটা গভীর হয়। ও আমাকে অনেক সময় অনেক কিছুতে সাপোর্টও করেছে, পাশে এসেছে, বুঝেছে, এবং আমি ওকে বলেছি কেন পাশে থাকা দরকার। কারণ একটা জিনিস জেনে রাখবেন, আমরা জীবনে যাই করি না কেন, প্রথম আগে পরিবার হতে হবে। ফ্যামিলি ছাড়া, সম্পর্ক ছাড়া কোনো জিনিস কিন্তু সাস্টেন করবে না। ইন্ডিভিজুয়ালি আমরা একা কোনো গ্রোথ আনতে পারবো না যতক্ষণ এই 5টা আঙুল, এই 10টা আঙুল সবাই একত্রভাবে আমরা মুভমেন্টটা করি। এইভাবেই কিন্তু অরিজিৎ অফিসিয়ালের জন্ম, এবং আমার যা গ্রোথ যা করি সেইভাবেই সেটাকে ফলো করি। এবং ওর আর একটা গুণ আছে যেটা হচ্ছে অসম্ভব ধৈর্য, প্রচন্ড পেশেন্স। মানে ধরুন ওকে কেউ ডেকেছে, ওর সাথে কথা বলবে, হয়তো 6 ঘন্টা যদি ওকে ওয়েট করিয়ে রাখে, ও কিন্তু 6 ঘন্টাই ওয়েট করবে। তো এইটা হচ্ছে মানুষ কিন্তু বোঝে না ওর ইউএসপিটা রয়েছে ওর মধ্যেই, এবং সেই ইউএসপি গুলো কি, মানে এইটাই হচ্ছে হয়তো ওর সিক্রেট অফ দ্য গ্রোথ। মানে গ্রোথের ভ্যালুয়েশন যদি করা যায়, ওর পেশেন্সটাই হচ্ছে, কোনো অধৈর্য হয় না, কোনো চেঁচামেচি করে না। ও 6 ঘন্টায় কিন্তু ওয়েট করে থাকবে, আপনি কখন ওকে ডাকবেন, কখন ওর সাথে কথা। এই ধৈর্যটা কিভাবে সঞ্চয় করো? অ্যাকচুয়ালি আমি যেটা নিজেকে যেভাবে বলি সেটা হচ্ছে আমি ওনার সাথে দেখা করব, এটা একটা প্রপার অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। তো আমার ডিউটি ওই সময়টুকু ওনার জন্য দেওয়া, এবং উনি যদি আমাকে বলেন যে ওয়েট করো, তো আমি যতক্ষণ অন্য কারোর অ্যাপয়েন্টমেন্ট প্রবলেম হচ্ছে না বা শিফট করা যাচ্ছে না, তো আমি চেষ্টা করি আমার দিক থেকে আমি 100% দেওয়ার। কারণ ওনার এটাই ইমেজ তৈরি করবে যে আজকে ছেলেটা যখন এতক্ষণ সাথে রয়েছে, নিশ্চয়ই আমার যখন প্রবলেম হবে এ থাকবে। কারণ অনেকেই অ্যাজ আ কোল্ড কল পৌঁছে যাচ্ছে, তারা হয়তো দেখলো যে এখানে কিছু হচ্ছে না, আমি আবার বেরিয়ে যাই। তো 10 জনের থেকে আলাদা হওয়ার এটা একটা স্ট্র্যাটেজি, যে আমি কতটা প্রফেশনাল, আমি কতটা ডেডিকেটেড, এটা তো দেখাতে হবে। এটা প্রথম প্রজন্মের ওর থেকে এখনকার জেনারেশনরা শেখা জিনিস, পেশেন্স এবং ধৈর্যটা কতটা থাকা দরকার। আমরা খুব ইম্পালসিভ, ইমপেশেন্ট, হচ্ছে না ধরবো না, আমার ফোন ধরবো না, 2 দিন করলাম ধরবো না, ফোনই করবো না।
কিন্তু হয়তো দেখা যাবে যে অপর প্রান্তে আপনি যাকে নক করছেন সে হয়তো অসুস্থ, সে হয়তো কোনো এমার্জেন্সিতে আছে। আমি নিজের সমস্যাটা যেমনি বুঝছি তেমনি অন্য সমস্যাটাও আমাকে বুঝতে হবে। প্রোভাইডার যদি আমি হই, একে অপরের সমস্যাটা বুঝলেই একটা সলিউশন হবে। আচ্ছা জয়ন্ত, তুমি অনেক অ্যাওয়ার্ড পাও, আমি দেখেছি সোশ্যাল মিডিয়াতে পাচ্ছ, এ করছো। তো আমার এই ছোট্ট প্ল্যাটফর্ম থেকে আমি একটা জিনিসকে তৈরি করছি, ডেভেলপ করার চেষ্টা করছি। এই অ্যাওয়ার্ডটা পেতে যাচ্ছ। আগামী 28শে ফেব্রুয়ারি অ্যাওয়ার্ডটি আনুষ্ঠানিকভাবে হবে, কিন্তু তার আগে এই ব্লগটা একটা প্রমোশনাল পার্ট, ওর সাথে আপনাদের পরিচয়টা আরো ভালোভাবে করিয়ে দেওয়া। কি ফিল হচ্ছে? এক্সাইটমেন্টটা বুঝতে পারছি, মানে খুবই আমি ব্যাপারটা নিয়ে এক্সাইটেড। শুধু যে আমি পাবো নাকি সেই নিয়ে চিন্তিত না, যে আমার সঙ্গে যারা যারা আছে তারা বিভিন্ন ফিল্ডের, তারা মধ্যে থেকে কে কে পাচ্ছে এসব ব্যাপার নিয়ে, কারণ প্রত্যেকেই খুবই যোগ্য। কারণ আমাদের এই ইকোসিস্টেমে আপনি যেটা বললেন যে আমি 10টার মধ্যে 8টা ইভেন্টে থাকি, তো সবার সঙ্গে মোটামুটি মৌখিক পরিচয় আছে এবং তাদের থেকেও আমি অনেক কিছু শিখি। তাদের ধৈর্য, অনেকের বিজনেসে প্রচুর ক্যাপিটাল লাগে, সেই ক্যাপিটাল ইনভেস্ট করে বসে আছে, রিটার্ন এই মুহূর্তে হচ্ছে না, সেই সময় তাদের যে লড়াই, এগুলো নিজেদের মধ্যে আলোচনা হয়। তো যেই পাবে সেই যোগ্য আমি জানি, কারণ আপনার সিলেকশন কখনো ভুল হয় না, বা আপনি যেভাবে মানুষগুলোকে পিক করে নিয়ে আসেন, এটা সত্যি। তো খুবই এক্সাইটেড আমি নিজেকে অ্যাজ আ পার্টিসিপেন্ট দেখে, সেটাও এক্সাইটেড। প্লাস আমার সঙ্গে যারা আছে নমিনেটেড তাদের মধ্যে কে কে পাচ্ছে এই নিয়েও আমি খুব এক্সাইটেড। তো খুবই ভালো লাগছে, এটা রোমাঞ্চকর অনুভূতি অনুভব করছি। তো এই স্টার্টআপ বিলিয়ন্স অ্যাওয়ার্ডের উৎসটা ওখান থেকেই, যে এরা যেহেতু এক্সাইটেড, এরা যেহেতু একটা পসিবিলিটি আছে, এবং এই 20টা ব্র্যান্ড এই বছর স্টার্টআপ বিলিয়ন্স প্ল্যাটফর্মে আসছে। 20টা ব্র্যান্ডের 20 রকম জীবনের জার্নি, 20টা লড়াই, 20টা স্বপ্ন। এবং আমি চেষ্টা করেছি এই প্ল্যাটফর্মটায় ওদেরকে এনে ব্র্যান্ডটা কি সেটা একটু আপনাদের সাথে একটা লাইন আপ করে দেওয়া, এবং ব্র্যান্ডটার পেছনে কোন মানুষরা কাজ করছে তাদের সাথেও একটা সম্পর্ক ডেভেলপ করা। এটা শুধু একটা অ্যাওয়ার্ড শো হবে না, এটা একটা জার্নি, যেটা আমরা অলরেডি আমাদের প্রমোশন শুরু হয়ে গেছে। তো এটা শেষ হবে মার্চ অবধি একটা সম্পর্ক চলবে। এইটা 20টা ব্র্যান্ডের সাথে 20টা পরিবার, আমরা একত্রভাবে একটা পরিবার হওয়ার চেষ্টা করব, উইদাউট এনি ইগো। 20টার হয়তো মঞ্চে ওঠার সময় 1-2 করে উঠবে, কিন্তু ভ্যালুয়েশনের দিকে একও যা, 20তে লাস্টে যে উঠবে সেও তাই। এটা নাম্বার, সংখ্যা হচ্ছে নাম্বার। আমি জীবনের নাম্বারটাকে খুব হাইলাইট করি না, যে ফার্স্ট হয়েছি, সেকেন্ড হয়েছি, ওটা এটা সংখ্যা। মেইন হচ্ছে আমি কি করছি, আমার রেজাল্টটা কি হচ্ছে, এবং আমার থেকে আমি সমাজ এবং মানুষকে কি দিতে পারছি। আজকে ওর সাথে আড্ডা মেরে, ওর কাছ থেকে আলাপ হয়ে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, একজন নতুন এন্টারপ্রেনিয়রশিপে এবং স্টার্টআপ খুলতে গেলে অসম্ভব প্রয়োজন হচ্ছে ধৈর্য আর পেশেন্স। ধৈর্য দুটো জন্যই দরকার, আর উইদাউট এনি ইগো থাকলে কিন্তু আপনি আটকে যাবেন, এগোতে পারবেন না। ওরও ইগো নেই, আমারও ইগো নেই। এইটা হয়তো আমাদের একটা মেলবন্ধনের খুব সুন্দর জায়গা হয়েছে। তো আমার মনে হয় যে জীবনে উন্নতি করতে গেলে, আগে এগোতে গেলে উইদাউট ইগো চলুন, খুব সহজ সরলভাবে মানুষের সাথে মিশুন। হয়তো কিছু ঠকবেনও, আপনাকে খুব বুদ্ধি করে মানুষ চিট করে বেরিয়ে যাবে, আপনাকে বোকা ভাববে, তেমনি আমাকেও হয়তো অনেকে বোকা ভাবে। কিন্তু বোকার থেকেও হচ্ছে বোকা থাকা ভালো আমার কাছে। অতি চতুর হওয়াটা আমার ডেঞ্জারাস। আমার মনে হয় চতুর না হয় বোকা থাকুন, ভালো থাকুন, একটা ভালো পৃথিবী গড়ার চেষ্টা করুন। জয়ন্ত, যারা দেখছে এই ব্লগটা, যারা নতুন এন্টারপ্রেনিয়রশিপে আসছে বা নতুন স্টার্টআপ খুলছে, এই ব্লগটা শেষ করব, তাদের উদ্দেশ্যে কি মেসেজ দেবে তুমি? মেসেজ এটাই দেবো যে এন্টারপ্রেনার মানে হলো গিয়ে যে সমস্ত পাবলিকের একটা পেইন পয়েন্ট, যে কোনো সমস্যার জায়গাকে আইডেন্টিফাই করে এবং সেটাকে খুব সহজে সলিউশন প্রোভাইড করে। তো যারা এই এন্টারপ্রেনারশিপে আসছো বা আসছেন, কারণ এটা কোনো বয়স হয় না, অনেক বয়স্ক লোক আসেন, অনেক ইয়াং ছেলে আসে, তো মোটিভেটেড থাকবেন এটাই ভেবেই যে আপনি একটা সলিউশন প্রোভাইড করতে চলেছেন, এবং সেইটা লোকে সহজে প্রথমে নেবে না। এবার যখন নিয়ে নেবে তখন আপনি তাদের কাছে একটা হিরোর মতো আর কি। তো এই যে টাইমটা, এই টাইমে অনেক আপস অ্যান্ড ডাউন ফেস করতে হবে, এবং এটাই একটা রিওয়ার্ড যে এত আপস অ্যান্ড ডাউন ফেস করার পর নাও আই এম রিকগনাইজড।
এইটাই হচ্ছে কি একটা অ্যাওয়ার্ড। তো এইটা সহজ হবে না, এটা ধরেই নিতে হবে। এটা খুব ইজিলি হবে না, এটাও ধরে নিতে হবে। অনেক সমস্যার সম্মুখীন হতে হবে, লিগ্যাল প্রবলেম অনেক সময় চলে আসে, অনেক সময় অনেক লোকের ইগো থেকে অনেক কিছু কথা বলে দেবে যেগুলো হয়তো খারাপ লাগবে। তো সেগুলো সবগুলো নিয়েই কাজ। এন্ড অফ দ্য ডে আপনি একটা সলিউশন প্রোভাইড করছেন যেটাতে ওনার ভালো হবে। এইটা পয়েন্টে স্টিক করে থাকলে আমার মনে হয় না ইগো বা কোনো প্রবলেম অতটা এফেক্ট করতে পারবে আমাকে। খুব সঠিক কথা, খুব সুন্দরভাবে বলেছে। চলুন না সবাই মিলে একটু এই ফুটস্টেপগুলো ফলো করি না, দেখি না, 1 বছর ট্রাই করে দেখুন নিজেকে পাল্টানো যায় কিনা। প্রথম নিজেকে পাল্টানো দরকার, তারপরে না হয় সমাজকে পাল্টাবো। তো আগে কি আমরা নিজেদের পাল্টাতে পারছি? আগে কি আমরা নিজেদেরকে একটা অন্য রকমভাবে গড়তে পারছি? আমি বেঙ্গলকে নিয়ে ভাবছি না ওয়ার্ল্ডকে নিয়ে ভাবছি বা পৃথিবীকে নিয়ে ভাবছি, সেটা বড় কথা নয়। প্রথম হচ্ছে আমি নিজেকে কিভাবে মানুষের কাছে প্রজেক্ট করছি, আমার মূল্যায়নটা মানুষের কাছে কিভাবে যাচ্ছে, আমার কাজের মাধ্যমে আমি সমাজকেও কি দিচ্ছি। তো সবাই ভালো থাকুন, স্টার্টআপ বিলিয়ন্স অ্যাওয়ার্ডের সাথে যুক্ত থাকুন। আর 28শে ফেব্রুয়ারি স্টার্টআপ বিলিয়ন্স অ্যাওয়ার্ড আসছে এবং জেসিকে অনেক অনেক শুভেচ্ছা। এই বছর তুমি পাচ্ছ, তুমি তোমার পাওয়াটা শুধু তুমি পাবে না, তোমার সাথে সাথে তোমার মতন এই ফিল্ডে যারা আসবো, ভাবছে ডাক্তার ইঞ্জিনিয়ার এসব ছেড়ে এই ফিল্ডেও আমি যেতে পারবো যদি জেসি ফিনান্স কর্নারের মতন একটা জায়গা, নিজেদের মতন একটা কোম্পানি ডেভেলপ করা যায়। তাদের জন্য এই বার্তা। চিন্তা করবেন না, সাহস নিয়ে একবার এগিয়ে আসুন, নামুন। আপনার মন যেটা সায় দিচ্ছে, হৃদয় যেটা আপনাকে সাপোর্ট করছে, সেই কাজটার সাথে যুক্ত থাকুন। অরিজিৎ অফিসিয়াল ব্লগকে সাবস্ক্রাইব করুন। আর যারা আমার মেইন প্ল্যাটফর্মটা এখনও সাবস্ক্রাইব করেননি, অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা মাস্ট সাবস্ক্রাইব করুন। ভালো কিছুর সঙ্গে নিজেকে যুক্ত রাখার জন্যে পজিটিভ জিনিস করুন আর পুরো জগতে পজিটিভিটি ছড়ান। ভালো থাকবেন সবাই, নমস্কার।